স্টোরি অফ লাভ। কণ্ঠ আমাদের, অনুভূতি আপনাদের। হারিয়ে যাই ভালোবাসার গভীরে। শিয়া, তোকে আজ একদম আমার ভাগ্নি ভাগ্নি লাগছে। শিয়াশা ভ্রুকুচকে প্রশ্নবিদ্ধ চোখে তাকায়। এর আগে কিরকম লাগতো? আগে কেমন লাগতো? ভাগ্নে, ভাগ্নে। ছোট্ট একটা শব্দ, অথচ শিয়াশার মাথায় আগুন ধরিয়ে দিল। অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে আছে সে আশরাফের দিকে। আশরাফ গা দুলিয়ে হাসল। তন্মধ্যেই মৃন্ময়ী হেঁটে আসলো বসার ঘরে। অমনি খপ করে শিকারী দৃষ্টির কবলে পড়ে। আশরাফ ঢুলু ঢুলু চোখ করে তাকিয়ে আছে তার দিকে। শিয়া রাগী কণ্ঠে বলল, বয়সের সাথে সাথে তোমার মাথা আর চোখও বুড়ো হয়ে গেছে, তাই উল্টোপাল্টা বকছো। কিছু ঠিকঠাকভাবে দেখতে পাও না, নয়তো এমন সুন্দর মিষ্টি একটা বউকে কেউ ধমকায়? শোনো মামু, আর যদি শুনেছি তুমি মৃন্ময়ীকে ধমকেছ বা রাগ দেখিয়েছ, তবে তোমায় আমি দেখে নিব। আধ বুড়ো বয়সে বউ পেয়ে কদর করছো না? ভাগ্য ভালো থাকায় বউ পেয়েছো, আর কিছুদিন গেলে পাড়ার মোড়ে হাত পাখা বুনায় যে দাদি, সেও রাজি হতো না তোমায় বিয়ে করার জন্য। তাই সময় থাকতে শুধরে যাও। শিয়াশা আবারও সতর্ক বাণী ছুড়ে বলল। আশরাফ বিস্ফোরিত ব্যথিত চোখে ভাগ্নির দিকে তাকালো। ব্যথিত কণ্ঠে বলল, তুই এমনটা বলতে পারলি শিয়া? মামু হয়তো এখনো কি জোয়ান তাগড়া যুবক আমি, আর তোকে এসব কথা কে বলেছে? শিয়াশা পুরোপুরি অবজ্ঞা করলো মামার কথায়। নির্লিপ্ত গলায় বলল, কে বলেছে? এটা আসল বিষয় না। তোমায় যেটা বলেছি সেটা তুমি মাথায় রাখবে। বলেই সে ঘর থেকে বের হয়ে গেল। শিয়াশা যেতেই আশরাফ শিকারী দৃষ্টি মৃন্ময়ীর দিকে তাক করে। মৃন্ময়ী জড়সড় হয়ে দাঁড়িয়ে রইল মিনির পাশে। আশরাফ মিনির উদ্দেশ্যে বলল, মিনি কোচিং নেই, স্কুল নেই, তাই বলে কি তোর নিজের পড়াও নেই? আর 10 দিন বাকি পরীক্ষার, তুই এখানে বসে সাংবাদিক আলাপ আলোচনা শিখছিস? মার খাওয়ার ইচ্ছা হয়েছে নাকি? এবার যদি আমাদের কাউকে স্কুলে ডেকেছে যে তুই ফেল করেছিস, সেই দিন দেখিস হাটে হাড়ি ভাঙবো না তোর মাথায় ভাঙবো। মিনির চোখে মুখে তখন খানিক বিস্ময়। সে কবে ফেল করেছিল আর কবেই বা কাউকে স্কুলে অভিযোগ শুনতে যেতে হয়েছে? কবে গেছেন স্কুলে অভিযোগ শুনতে? প্রত্যেকবার তো পুরস্কারই আনতে গেছেন। ফার্স্ট ওই আমি আর সব মানুষ বুইরা স্যারের আপনি দেয়। মিনি মুখ বাঁকিয়ে বলল, বেশি কথা না শিখে গিয়েছিস তাই না? ধমকের উপর রাখি দেখেই তো প্রত্যেকবার ফার্স্ট হও। তো সুনাম আমাদের দেবে নাকি তোদের দেবে? আর মুখের ভাষার এই কি অবস্থা? তুই সর আমার সামনে থেকে, মিনি নয়তো আজ খাবি দুটো। আশরাফ ধমকে উঠে বলল, আপনারে কইতে আইবো? আপনি খালি সবাইরে ধমকান। মিনি কপাল কুঁচকে বলল। তুই এখনো দাঁড়িয়ে আছিস? বলেই আশরাফ আশেপাশে চোখ বুলাতে লাগলো। হাতের কাছে কিছু পেলে ধুম করে লাগিয়ে দেবে। মিনি তড়িঘড়ি করে নিজের ঘরে দৌড়ে দিল। মিনি যেতেই মৃন্ময়ী রান্নাঘরের দিকে পা বাড়ায়। তুমি যাচ্ছ কোথায়? ঘরে এসো আমার সাথে। আশরাফের উঁচু কণ্ঠে মৃন্ময়ী ভীত সন্ত্রস্ত দৃষ্টি নিক্ষেপ করলো আশরাফের দিকে। ততক্ষণে আশরাফ নিজের ঘরে চলে গিয়েছে। মৃন্ময়ী ঢের জানে এই লোক এখন তাকে ধমকাবে। কেন যে বলতে গেল মনিকে ওই কথা? সকালে কথা বলার সময় মুখ ফসকে বেরিয়ে যায়। আশরাফ তাকে সবসময় ধমকায়, ভয় দেখায়। সেই কথা শুনতেই শিয়াশা ক্ষেপে যায়। পরিস্থিতি নিরুপায়। মৃন্ময়ীও নিরুপায়, যার পরিচয়ে এই ঘরে থাকছে, খাচ্ছে, পড়ছে, তার অবাধ্য কিভাবে হবে? কচ্ছপের গতিতে গিয়ে দরজার কপাট ধরে উকি দিল ঘরের ভেতরে। দৃষ্টি বেশি দূর যেতে পারেনি তার আগেই চোখে পড়ে রণমূর্তি হয়ে দাঁড়িয়ে থাকা আশরাফের দিকে। কবজিতে জোরে সোরে টান পড়ায় মৃন্ময়ী বদ্ধ দরজার সাথে লেপটে গেল। এক হাতে সিটকিনি তুলে দিয়ে আর এক হাতে আটকে রেখেছে মৃন্ময়ীকে। খেয়ে ফেলা দৃষ্টি তাক করে গনগনে গলায় বলল, আমি তোমার ধমকাই, রাগ দেখাই, এসব বলছো শিয়ার কাছে? চোখ মুখ কুঁচকে থাকা মৃন্ময়ী দুম করে নিঃশ্বাস ফেলল। এই ষাঁড় গরু সকাল সকাল আবার খেপেছে। তারও উচিত হয়নি নিজেদের মধ্যকার কথা অন্য কাউকে বলা। সাফাইয়ের কণ্ঠে বলল,
ভুলে মুখ ফসকে বেরিয়ে গিয়েছে, ইচ্ছা করে বলিনি। ইঁদুর ছানা, তুমি মিথ্যা বলবে আমি আর বিশ্বাস করে নেব? বাহুর চাপ আরো তীব্রতর হতেই মৃন্ময়ী অসহায় হয়ে বলল, আমি সত্যি বলছি, বিশ্বাস করুন, ইচ্ছে করে করিনি, কথার তালে বলে ফেলেছি, আর কখনো এমন করব না। সত্যি বলছো? ইচ্ছা করে বলনি? ব্লা ব্লা মাই ফুড। তোমার মনে এগুলো ছিল, তাই তো মুখ ফসকে বেরিয়ে গিয়েছে। মৃন্ময়ী এবার মুখ লুকানোর চেষ্টা করলো। এটা সত্যি, তার মনে তো আশরাফকে নিয়ে এই ধারণাই ছিল, তাই তো সুযোগ পেতেই পেট থেকে বেরিয়ে গিয়েছে। মৃন্ময়ীর কাচুমাচু মুখ দেখে আশরাফ আরো রেগে গেল। নেংটু ইঁদুর ছানা, তুমি আবারও আমায় অপমান করছো। আমাকে তোমার পছন্দ না, তাই না? আমার সাথে তোমার থাকতে অস্বস্তি হয়। আমি রাগি, সারাদিন ধমকাই তোমায়। চলো তাহলে বাপের বাড়ি দিয়ে আসি। না না, নিজে বেরিয়ে যাও। যা বলছি, এবার আর কোনো ছাড় নেই। তোমাকে অনেক ছাড় দিয়েছি। হয় শাস্তি মাথা পেতে নেবে, নয়তো বাড়ি থেকে বের হবে এক্ষুনি। মৃন্ময়ীর মুখ থমথমে হয়ে গেল। তারা দরিদ্র বলে কি তাদের কোনো আত্মসম্মান বোধ নেই? চলে যাবে, থাকবে না সে এখানে। থমথমে মুখে বলল, সেটাই বরং ভালো হবে, আমি চলে যাচ্ছি, তাহলে আপনি শান্তিতে থাকতে পারবেন। বলেই আশরাফের বাঁধন থেকে বেরিয়ে আসার চেষ্টা করলো আচমকা। মৃন্ময়ীর গম্ভীর গলায় আশরাফ খানিক অবাক হলো, থতমত খেয়ে গেল, তবুও প্রকাশ না করে উল্টে খেকিয়ে উঠল। কি বললে? বেরিয়ে যাবে না মানে? ও, তুমি তো এটাই চাইছিলে যেন আমি তোমায় বের করে দেই, তাই না? আমার মতো বুড়োর সাথে সংসার করতে তো তোমার লজ্জা লাগে, ঘৃণা লাগে, তাই সকলের কাছে আমায় কালপ্রিট বানিয়ে নিজের মুক্তি নিতে চাচ্ছ। কত বড় দুঃসাহস তোমার! মৃন্ময়ী অবাক পানে দেখছে আশরাফকে। লোকটা কত ধরনের ধানে চালে কথা বলতে পারে। সে কি বলেছে আর লোকটা কি অর্থ বের করলো? মৃন্ময়ীর নীরবতায় আশরাফ আবারও মুখ খুলল। তোমায় তো এত সহজে আমি মুক্তি দেব না, যতদিন পর্যন্ত না আমি উচিত শাস্তি দিতে পারছি। তোমায় ততদিন তো নাই। আমাকে অপমান করে পার পেয়ে যাবে। মৃন্ময়ী তখন হাল ছেড়ে দিয়েছে, হতাশ কণ্ঠে বলল, ঠিক আছে, কি শাস্তি দেবেন দিন, মারবেন, থাপ্পড় দিবেন দিন। আশরাফ তেতে উঠল। আমি হলো বিড়াল, এই নেংটি ইঁদুরের থেকে পরামর্শ নিয়ে শাস্তি দেব? হ্যাঁ, এত খারাপ দিন আমার আসেনি। আমি তো এর থেকেও কঠিন থেকে কঠিনতম শাস্তি দিতে জানি। ভুল হয়েছে আমার, এই যোগ্যতা আছে নাকি আপনাকে পরামর্শ দেব? আপনি দিন, কি কঠিন শাস্তি দিবেন? চুমু খাবে। আমার কাছে আসায় তোমার অস্বস্তি হয় না? তোমার কাছে সবচেয়ে অপছন্দীয় জিনিস কাজটাই এখন তোমাকে করতে হবে। কাম ফাস্ট, গো এহেড, নয়তো খেয়ে ফেলবো তোমায়। আমার বাড়িতে থেকে আমায় ছোট করা, আমার নামে অপপ্রচার করা, তাড়াতাড়ি। আশরাফ ফের তারা দেখিয়ে বলল। মৃন্ময়ী হতবাক হয়ে এদিক ওদিক দৃষ্টি ঘুরাচ্ছে। কি করবে? এই শাড়ির থেকে ছাড়া কিভাবে পাবে? মিনমিন করে আশরাফের দিকে তাকালে সে একইভাবে তাকিয়ে আছে। শাড়ির আঁচলটা পেঁচাতে পেঁচাতে চোখ বন্ধ করে আশরাফের কাছে মুখ এগিয়ে দিল। কিন্তু আশরাফ যেন তার সকল লাজলজ্জা জলাঞ্জলি দেওয়ার পণ করে নিয়েছে। কাছে আসতে দিল না, এক হাত দিয়ে কাঁধ ঠেলে দিল। হঠাৎ থামিয়ে দেওয়ায় লজ্জায় লাল হওয়া মুখ নিয়ে মৃন্ময়ী গুটিয়ে গেল। এই লোক সবসময় এমন করে কেন? আশরাফ থমথমে মুখে বলল। তোমায় আমি কি শিখিয়েছিলাম গতকাল? মিনি অবুঝ কণ্ঠে বলল। কি শিখিয়েছেন? বাহ, এর মধ্যে ভুলে গিয়েছো? আমি কি মনে করিয়ে দেবো প্র্যাকটিক্যালি চুমু কিভাবে খায়? মৃন্ময়ীর চোখ বড় বড় হয়ে গেল আশরাফের কথায়। গত রাতের বেহাল দশা মনে পড়তেই সে কুঁকড়ে গেল। টলমল চোখে আশরাফের দিকে তাকিয়ে অসহায় কণ্ঠে বলল। আমি আর এই ধরনের ভুল করব না, এখন ছেড়ে দিন, মনে আসতে দেরি হবে, রান্না করতে হবে, আমায় দেরি হয়ে যাচ্ছে। তোমায় আমি আটকে রেখেছি কখন? ঠিকঠাকভাবে চুমু দাও আর চলে যাও। মৃন্ময়ী নিরুপায় এগিয়ে গেল আশরাফের দিকে। গটিয়ে যাওয়া দেহে আলতো স্পর্শে যেন ভেঙে আসলো হ্যাংলা পাতলা দেহটি। তৎক্ষণাৎ সরে আসলো। আশরাফ শিকারী দৃষ্টি আকর্ষণ করে বলল। এটা কি ছিল? চোখ বন্ধ করছো কেন? চোখ খুলে দেবে। নাও, আবার ট্রাই করো। এখন যেতে দিন দয়া করে, আমি তো দিয়েছি যা বলেছেন। আমি যেভাবে বলেছি সেভাবে দাওনি। সেভাবে দাও, তারপর চলে যাও। কিভাবে দেব?
চোখ বন্ধ করতে পারবো না, শরীর কাঁপতে পারবে না, এক হাত দূরে বসে দিতে পারবে না, আমার গলা জড়িয়ে ধরে দিতে হবে। আশরাফের এমন অদ্ভুত বর্ণনায় মৃন্ময়ী কপট রেগে উঠল, বলল, আমি কি আপনার মতো অনুভূতিহীন? তুমি মেয়ে, অন্ধ তাই তো, চোখে কিছু দেখো না। এত দেখার প্রয়োজন ও নেই। তোমার যেটা বলছি সেটা করো, নয়তো আজ আর রান্না করা লাগবে না। আপনি এমন কেন? মৃন্ময়ী অতিষ্ঠ হয়ে বলল, যেমনই হয় না কেন, তাতে তোমার কি? তোমার যেটা করতে বলেছি সেটা তাড়াতাড়ি করো, আর এরপর থেকে আমার বিরুদ্ধে লাগতে আসার আগে 100 বার ভাববে। হ্যাংলা পাতলা মৃন্ময়ী বরাবরই অসহায় হয়ে পড়ে আশরাফের সামনে। লোকটা চরম ঘাড়ত্যাড়া, তার সাথে পেরে ওঠা তার ওই একরত্তি শরীরের মেয়েটির পক্ষে সম্ভব নয়। পরবর্তী মুহূর্তটা ছিল একটু অন্যরকম, একটু ভালোবাসাময়। জোর করে হোক কিংবা বোকা বানিয়ে বউকে কাছে আনলেও তাতে থাকে কোনো হিংস্রতা, রূঢ়তা, আর না অযত্ন থাকে অপ্রকাশিত ভালোবাসা, যত্ন। দুহাতে গলা আঁকড়ে ধরা কম্পিত চিত্তের রমণীটিকে যত্ন সহকারে নিজের সাথে জড়িয়ে নিল আশরাফ। বউকে নিজের হাতে সব শিখিয়ে পড়িয়ে নিজের মতো করে গড়ে তুলছে চতুর আশরাফ, তা ধরতে পারল না। অবুঝ বোকা শোকা মৃন্ময়ী, সকল অস্বস্তি, ইতস্ততা, ভয়, জড়তা যে অচিরেই স্বামী নামক মানুষটা লুটে নিয়ে যাচ্ছে তার টের পেল না মৃন্ময়ী। সেই প্রথম দিনকার অস্বস্তি, অচেনা অজানা এক অনুভূতি যে এখন আর দেখা যায় না বোকাশোকা মেয়েটার মধ্যে, তার খোঁজ মেয়েটি নিজেও পেল না। ঘন নিঃশ্বাসে সম্প্রসারণ প্রসারণে যখন মেয়েটি প্রায় ভরশূন্য আশরাফ সন্তর্পণে ছোট্ট মাথাটা বুকে চেপে ধরল। অস্বস্তিকর বিরক্তির লোকটির বুকেই নিজের সকল বিরক্তি অস্বস্তিকে স্বস্তিতে পরিণত করে নিজেকে ধাতস্থ করল মৃন্ময়ী। ওষ্ঠদ্বয় টকটকে হয়ে আছে, ফের নয়নে নয়নে মিলনের সাহস হলো না। কোনো রকমে ছুটে পালানোর প্রয়াসে ছুটে চলল উল্টো দিকে। ছোট্ট হাতের কবজি তখনও আশরাফের হাতের মুঠোয়। কোনো রকম মিনমিন করে বলল, এখন যেতে দিন। হ্যাঁ যাবে, তার আগে আরেকটা কাজ বাকি আছে। বলেই একটানে আবার বুকের মাঝে নিয়ে আসলো। দু আঙ্গুল দিয়ে থুতনি ছুঁয়ে সিক্ত লাগছে ওষ্ঠে, আবারও আলতো করে ঠোঁট ছুঁয়ে দিল। কেঁপে উঠল মৃন্ময়ী, সাথে সাথেই বাঁধন থেকে ছাড়া পেল। গম্ভীর গলায় আশরাফ বলল, একটু আগের এটা শাস্তি ছিল, ওটা আদর ছিল। শিয়া আসলে তাকে বলবে আমি তোমায় আদর করে দিয়েছি। যদি এটা না বলেছ তবে আজ সারা রাত শাস্তির জন্য নিজেকে প্রস্তুত রাখবে। আমি ধমকাই, এটা যখন বলতে পেরেছ আমি আদর করেছি, এটাও নিশ্চয় বলতে পারবে। না পারলে তোমার খবর আছে, আমার ভাগ্নির বিরাগ ভাজন হবে এটা। আমি মোটেই সহ্য করব না। বলেই সে গটগট পায়ে বারান্দায় চলে গেল। মৃন্ময়ী হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে রইল। সে কিভাবে বলবে মনিকে এই কথা? আর যদি না বলে তাহলে এই খ্যাপা সার তাকে সারা রাত কি শাস্তি দিবে? অসহ্য যন্ত্রণা এ কার পাল্লায় সে পড়ল? মস্তিষ্কে হাজার খানেক দুশ্চিন্তা নিয়ে ছুটল রান্নাঘরের দিকে। মিনির পরীক্ষা, মনির আসতে দেরি হবে, তার একা হাতে সব করতে হবে। এসব কিছুতে সে অভ্যস্ত, বাড়িতে সে সবসময় রান্না করত। আশরাফ মিটিমিটি হাসছে আর ল্যাপটপে কাজ করছে, সাথে হোয়াটসঅ্যাপে বন্ধুদের সাথে চ্যাট করছে। সকলে একে অপরের জীবন নিয়ে মজা করছে, অভিজ্ঞতা কালেক্ট করছে। সেখানে একজন বন্ধু লিখেছে, কেমন মেয়ে বিয়ে করলে জীবন সুখের আনন্দময় হবে? বন্ধুর কথায় হাসতে হাসতে লিখলো, বোকা মেয়ে। গেটের সামনে বুকে হাত গুজে শটান হয়ে দাঁড়িয়ে আছে দর্পণ। এখনো পর্যন্ত ঢোকেনি ঘরে। হেল্পাররা প্রয়োজনীয় সকল কিছু সেট করে দিয়ে গিয়েছে। এখন শুধু ঘরের ঔজ্জ্বলতা বৃদ্ধি করতে তার পরিবারের অপেক্ষা। ইট বাড়ির এই দালানগুলো তখনই সুশোভিত হয়ে ওঠে, আড়ম্বরপূর্ণ হয়ে ওঠে। দালান থেকে ঘরে পরিণত হয়ে ওঠে যখন সেটি একটি পরিবারের গৃহবধূর হাতের যত্ন পায়। একটু যত্ন পেলে বাড়ির আঙিনায় শুকনো মরমরে তুলসী গাছটাও যেমন সতেজ প্রাণোচ্ছল হয়ে ওঠে, তেমনি দালানগুলোও গৃহকর্ত্রীর আহ্লাদে আটখানা হয়ে নিজেকে সাজিয়ে তোলে আনন্দ উল্লাসের সহিত। দর্পণ চাই তার ঘরটাও সেজে উঠুক তার নিজস্ব পরিবারের যত্নে।
যেটা তার শিয়া ছাড়া আর কেউ পারবে না। শিয়াশাকে আসতে দেখেই দর্পণের মুখশ্রী উজ্জ্বল হয়ে উঠল। হাত বাড়িয়ে মুঠোয় পুড়ে নিল মেয়েটির হাত। শিয়াশা মুচকি হেসে নিজেও তার হাতটি শক্ত করে ধরে নেয়। শিয়াশা প্রগলভ দেখে চলেছে দর্পণকে। পৃথিবীতে এক একজন এক এক শূন্যতা, অপরিপূর্ণতায় ভোগে। তবে পরিবারহীন বেঁচে থাকা এই অপরিপূর্ণতা, শূন্যতা, যন্ত্রণা হয়তো কোনো কিছুর বিনিময়ে উপশম করা সম্ভব নয়। তবে দর্পণ নামক কাঠখোট্টা মানুষটা তার মধ্যে কোনো পরিপূর্ণতা খুঁজে পেল? সে কি পারবে দর্পণের এই শূন্যতা পূরণ করতে? দর্পণ কতটা উৎসাহী, আনন্দিত হয়ে আছে সেটা শব্দে প্রকাশ না পেলেও চোখে মুখে স্পষ্ট। সে মৃদু হেসে শক্ত করে আঁকড়ে ধরল দর্পণের হাতটা, বলল, পাপার সাথে কথা বলুন। কোন বিষয়ে? সিঁড়ি দিয়ে উঠতে উঠতে জিজ্ঞাসা করল দর্পণ। দৃষ্টি মেয়েটির মুখাবয়বে হেসে খেলে বেড়াচ্ছে। আমাদের বিষয়ে। দর্পণ কৃত্রিম হাসল। এই হাসি ছিল না প্রাণোচ্ছল, জীবন্ত। শিয়াশার চোখ এড়ালো না, বরং খানিক দৃষ্টিকটু ঠেকল তার কাছে। সে যতবারই দর্পণকে এই কথা বলেছে দর্পণ এড়িয়ে গিয়েছে। তবে কি দর্পণের মধ্যে কোনো দ্বিচারিতা রয়েছে? নিজের ভাবনায় নিজেই বিরক্ত হলো শিয়াশা। সবকিছুর হয়তো সঠিক সময় রয়েছে, দর্পণের সঠিক সময় হয়তো এখন নয়। তাই সে এ বিষয়ে এখন কথা বলতে চাচ্ছে না। নিজের মতো করে নিজেকে নিঃসংশয় করে শিয়াশা আবার হাসি খুশি হয়ে উঠল। সততার স্বভাবের সাথে এটাই মানানসই, নিজেও হাসবে, অন্যকেও হাসাবে। সকলের ভালো থাকা দেখার দায়িত্ব তার। সে যে গিন্নি, চৌধুরী নিবাস এবং শিয়ারপন দুটো বাড়ির গিন্নি সে। দুটো পরিবারের সুখ, শান্তি, আনন্দ বহাল রাখার গুরু দায়িত্ব তার উপর হস্তান্তর করা হয়েছে। সে দক্ষ হাতে সামলে নেবে। কাঁচা ফুলের গন্ধে মোমো করছে বাড়িটা। দর্পণ মৃদু হেসে শিয়ার হাত ধরে একসাথে তাদের ঘরে ঢুকেছে। শিয়াশা সবকিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে, যত প্রকারের শখ শৌখিনতা রয়েছে তা যেন এই ঘরটিতে খুঁজে পাওয়া যাবে। ছোটখাটো আকর্ষণীয় জিনিস দিয়ে ঘরটি সাজানো। বারান্দাগুলোতে ছেয়ে আছে রং বেরঙের ফুল। সুশোভিত গাছে দর্পণ সাজিয়ে রাখা ফুলের তোড়াটা শিয়াশার হাতে দিয়ে বহুগ্রস্ত কণ্ঠে বলল, সিয়া, আমি কখনো আশা করিনি আমার নিজের একটা ঘর হবে, নিজের একটা পরিবার হবে। তবে যখন থেকে তুমি আমার জীবনে এসেছো, এই অযাচিত আশারা আমার মধ্যে স্বপ্ন বুনতে শুরু করে। সেই বুনন এতটাই শক্তিশালী ছিল যে আমি নিজেকে আটকে রাখতে পারিনি। তোমার দিক থেকে পজিটিভ হিন্টস না পেয়েও আমি এটা কিনি। তবে সৃষ্টিকর্তা বোধহয় আমার উপর একটু সহায় হয় না, অনেকটা সহায় হয়। একসাথে আমায় আমার পরিবার দিয়েছে, নিজের ঘর দিয়েছে। এখন আর আমি পরগাছা নই, আমারও একটা পরিবার রয়েছে। আমার একটা তুমি রয়েছে, নিজস্ব একটা ঘর রয়েছে। তবে এই দালানটি তখনই ঘরে পরিণত হবে যখন এটা তোমার ছোঁয়া, যত্ন পাবে। তুমি খুশি তো সিয়া? শিয়ার প্রগলভ দৃষ্টিচ্যুত হয় দর্পণের প্রশ্নে। মলিনতায় ছেয়ে আছে তার মুখশ্রী। মলিন হাসল সে। দর্পণের প্রশ্ন উপেক্ষা করে জিজ্ঞাসা করল, চা খাবেন মেজর? আজকে রান্নাটা কিন্তু আমি করব। দর্পণ কপাল কুঁচকে প্রশ্নবিদ্ধ চোখে তাকায়। শিয়াশার তার দিকে খেয়াল নেই। সে ওড়নাটা গলায় জড়িয়ে রান্নাঘরের দিকে হাঁটা ধরল। দর্পণও পিছু পিছু গেল। শিয়াশা চুলোতে প্যান বসিয়ে পানি ঢেলে দিল। দর্পণ চুপচাপ তার পাশে একটা টুল টেনে বসলো। তখনই শিয়াশার সাবধান বাণী কানে আসে, এটা আমার ঘর, আর ওই টুলে বসা শক্তপোক্ত মানুষটাও আমার। এদের নিয়ে আমি কোনো আপোষ বরদাস্ত করব না। কথায় কথায় পেছনের শূন্যতাগুলো মনে করা মানে আমার ঘরটাকে নির্জীব করে তোলা, আমার উনিকে কষ্ট দেয়া। তাই এরপর থেকে আর ওইসব কথা যেন মনে না আনি, তাহলে আমার কষ্ট হয়। আর আমার কষ্ট হলে 3 বুড়ো কিন্তু আপনাকে দেখে নেবে, বলে দিলাম। কিচেন ক্যাবিনেটের সাথে হেলান দিয়ে পায়ের উপর পা তুলে বসে থাকা মানবটি গা দুলিয়ে হেসে উঠল। ফলের ঝুড়ি থেকে একটা আপেল তুলে তাতে কামড় বসিয়ে বলল, ভয় দেখানো হচ্ছে? ভয় পাওয়া হচ্ছে? একই সুর টেনে বলল শিয়াশা। দর্পণ হো হো করে হেসে উঠল। হাসতে হাসতে বলল, তোমার উনি প্রচুর ভয় পেয়েছে সিয়া। বলে সে আবারও হাসতে লাগলো। মেয়েটি পাশে থাকলে তার ভেতরে আনন্দের খরস্রোতা বয়ে যায়, বুকে উত্তাল থাকে না।
মস্তিষ্কের নিউরনে চলে না কোনো দুশ্চিন্তা কিংবা কর্মজড়িত কোনো হিংস্রতা। সবসময় মুখে হাসি নামক আকর্ষণীয় এক সৌন্দর্য লেগে থাকে। শিয়াশা আর চোখে তাকালে মুগ্ধ হয় পাতলা ওষ্ঠাধারের হাসি দেখে। ট্রিম করা চোয়াল জুড়ে সুচালো দাড়িগুলো শ্যামরাঙা মুখশ্রীর আর এক লুকায়িত সৌন্দর্যের কারণ। লোকটার চেহারার জ্যোতি বদলে যায় সামান্য একটু হাসির কারণে, অথচ এই হাসি তার জন্য এক দুর্লভ ব্যাপার ছিল। কিন্তু এখন কারণে অকারণে প্রায়ই এই হাসির দেখা মেলে। চায়ের ট্রেতে শিয়াশা নির্দিষ্ট কক্ষে ঢুকলো। দর্পণ এখানেই আসতে বলল চা নিয়ে। সুন্দর আলিশান বেডরুম একটা। সে অবাক পানে বিছানার হেডবোর্ডের উপর থাকা কিং সাইজের একটি টাঙানো ছবির দিকে তাকিয়ে রইল। 6 ফুট 2 ইঞ্চির এই ব্যক্তির বুকে 5 ফুট 4 ইঞ্চির একটি মেয়ে হাস্য উজ্জ্বল মুখে তাকিয়ে আছে। পুরুষটি মুখে আলতো হাসি নিয়ে সযত্নে তাকে এক হাতে আগলে রেখেছে। এটা সেদিনকার অনুষ্ঠানে তোলা ছবিটি। মুখে প্রগাঢ় হাসি ফুটে উঠল। সে ভুল না হলে এটা তাদের বেডরুম। দর্পণ বারান্দায় সেও সেখানে চলে গেল। সেখানে ঢুকতে গেলে আরো এক চমক। চিকন চিকন শৈল্পিক কণ্ঠে কেউ হৈ হৈ করে উঠল। শিয়াশা ভরকে যায়। লোহার খাঁচার ভেতরে এক রংচটা পালকে আবৃত প্রাণীটি তাকে দেখেই হৈ হৈ করে বলে উঠল, শিয়া শিয়া বউ 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 শিয়া বউ। শিয়াশা উচ্ছ্বসিত হয়ে উঠল। প্রকৃতির সাথে তার সন্ধি বেশি হওয়ায় এইসব কিছু তাকে খুব টানে। সে তড়িঘড়ি করে চায়ের ট্রেটা দর্পণের সামনে ছোট্ট টেবিলে রেখে ছুটে গেল পাখিটির কাছে। টিয়া পাখি একটা। দর্পণ মৃদু হেসে চায়ের কাপ তুলে নিল হাতে। শিয়াশা উচ্ছ্বসিত কণ্ঠে বলল, ওকে কোথায় পেলেন মেজর? কিছুদিন আগে রোয়াংছড়ি গিয়েছিলাম, সেখানকার বাজারে একটা লোক বিক্রি করছিল ওকে। সে ছোট থেকে ওকে লালন পালন করেছে, কথা বলা শিখিয়েছে। টাকার অভাবে বিক্রি করার আর কিছু না থাকায় শখের পাখিটাকেই বিক্রি করে দিচ্ছে। তখন আমি নিয়ে আসলাম। দর্পণ চায়ে চুমুক দিতে দিতে বলল। ওকে আমি নিয়ে যাই। শিয়াশা উচ্ছ্বসিত কণ্ঠে জিজ্ঞাসা করল। দর্পণের ভ্রু কুঁচকে গেল, মুখের উপর না করে দিল। ওটা তোমার জন্যই, কিন্তু যখন তুমি এখানে চলে আসবে তখন থেকে ততদিন ও আমার ঘর থেকে জনমানবহীন হওয়া থেকে রক্ষা করবে। শিয়াশা মন খারাপ হয়ে গেল। অনুরোধ করে বলল, প্লিজ মেজর, দিন না এটা আমাকে। ও কি সুন্দর কথা বলে। নো প্লিজ। নো। আচ্ছা 1 সপ্তাহের জন্য দিন। 1 দিনের জন্য না। 2 ঘন্টা প্লিজ। মিনি আর মিনময়কে দেখিয়ে দিয়ে যাব। নো। দর্পণের তেরা কণ্ঠ। শিয়াশা মন খারাপ করে পাখিটিকে আদর করতে লাগলো। পাখিটি নাচানাচি করে বলে উঠল, বউ ভালো শিয়া বউ ভালো ভালো। শিয়াশা খুশিতে খিলখিলিয়ে হেসে উঠল। আমোদিত কণ্ঠে জিজ্ঞাসা করলো, ওকে এগুলো কে শিখিয়েছে? আমি। আমি বউ? সিয়া বউ, দর্পণের বউ। দর্পণ মৃদু হেসে বলল। শিয়াশা লাজুক হেসে আবার মগ্ন হয় পাখিটির সাথে কথা বলতে। শিয়াশার ব্যস্ততার মাঝে দর্পণ ঘর থেকে একটা কাগজ নিয়ে আসলো। শিয়াশার হাত টেনে গোলাকার টেবিলের অপর পাশে বসিয়ে দিল। নিজেও মুখোমুখি বসলো। দর্পণের গম্ভীর মুখ দেখে শিয়াশা ভ্রু নাচায়। কি হয়েছে? দর্পণ গম্ভীর শীতল গলায় বলল, তোমায় কিছু প্রশ্ন করব, সঠিক উত্তর দেবে, ভেবে চিন্তে উত্তর দেবে। হঠাৎ করেই দর্পণকে সিরিয়াস গম্ভীর হয়ে যাওয়ায় শিয়াশা খানিক অবাক হলেও তা পাত্তা না দিয়ে মাথা নেড়ে সাই জানালো, আমাদের সম্পর্কটা নিয়ে তোমার কোনো সংশয় আছে? যদি কখনো মনে হয় তোমার সিদ্ধান্তটা ভুল ছিল? দর্পণের এমন কথায় শিয়াশার ভ্রু কুঁচকে গেল। নিজেও খানিক গম্ভীরতা বজায় রেখে বলল, আমি কোনো বাচ্চা নই যে হুট করে কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলি, কিংবা এমন কিছু করি যেন আমার পস্তাতে হয়। আর যদি সেটা হয় আপনার ব্যাপারে, তবে আমি বলবো, আপনাকে নিয়ে যখন থেকে ভাবতে শুরু করেছি মৃত্যু অবধি এই ভাবনা আমার মাঝে থাকবে। আমার পোড়া ঝুড়ে আপনি থাকবেন। যদি কখনো আফসোসও হয় তবে ছুটে যাব আপনার কাছে সকল আফসোসের নিরসন করার জন্য। বাকি জীবনটুকু আমার সকল ভাবনা, রাগ, জেদ, আফসোস, হতাশা, দুঃখ, দৈন্য, সুখ, শান্তি
আপনি জুড়ে হবে, এর জন্য বিন্দু মাত্র সন্দেহ আমার ভেতরে নেই। দর্পণ কিছু বলল না, নিটোল চেয়ে থাকলো শুধু সামনের দৃঢ়চেতা মেয়েটিকে। নীরবে কেটে যায় চায়ের আড্ডাটা। কিছুক্ষণ বাদ দর্পণ হাতের কাগজটা এগিয়ে দিল। শিয়াশা সেটি দেখে বলল, এটা কি? দর্পণ 4 ভাঁজ করা কাগজটির একটা ভাঁজ খুলে বলল। এখানে একটা সাইন করে দাও। শিয়াশা কৌতূহলী গলায় বলল। কিসের কাগজ এটা? সাধারণ একটা কৌতূহলী প্রশ্নে দর্পণকে বিব্রত হতে দেখা গেল। দর্পণ কথা গুছিয়ে ওঠার আগেই শিয়াশা সহজ সরল অভিব্যক্তি প্রকাশ করে বলল, আমি এমনিতেই জিজ্ঞাসা করেছি, আপনি ইতস্তত বোধ করছেন কেন? দিন, আমি সাইন করে দিচ্ছি। বলেই সে দর্পণের ধরে রাখা কাগজটিতে সাইন করে দিল। দ্বিতীয়বার কাগজটি পড়তে চাওয়ার ইচ্ছে পোষণ করল না। মানুষটিকে সে নিজের থেকেও বেশি বিশ্বাস করে। কাগজটি পুনরায় ভাঁজ করে রেখে দর্পণ বলল, কখনো ভুল বুঝবে না আমায়। আমার কাছে সব কিছুর ঊর্ধ্বে তুমি রয়েছো, এতটুকু মনে রাখবে। পরিপ্রেক্ষিতে শিয়াশা কিছু বলল না, শুধু মৃদু হাসলো। সেই দিনের এক প্রহর দুজনে একসাথে কাটালো, একসাথে রান্না করলো। মাঝে মধ্যেই চোখে চোখ পড়ে যাওয়া, কাছের ফাঁকে একে অপরের হাত ছুঁয়ে যাওয়া, বিশাল ইলিশ মাছটা মেয়েটিকে কাটতে না দিয়ে নিজে কাটা, এমন ক্ষুদ্র ক্ষুদ্র যত্ন অনুভূতিগুলো দর্পণ নামক মানবটিকে আরো বিশেষ করে তুলল শিয়াশার কাছে। রোয়াংছড়ি বড়বাজারে বিশাল আকার এরিয়া জুড়ে আটার ফ্যাক্টরি, অথচ সেখানে মাত্র 10 বস্তা আটা রয়েছে। তাতেও পোকা হয়ে গিয়েছে, এতটা পুরনো। পুরো ফ্যাক্টরিতে 10 বস্তা আটার আড়ালে চলে বিস্তৃত এক সিন্ডিকেটেড ড্রাগসের ব্যবসা। কর্মচারীবৃন্দ কখনো ড্রাগস ডিলার, কখনো ছিনতাইকারী, কখনো খুনি, কখনো ধর্ষক, কখনো বা অপহরণকারীর রোল প্লে করে। মাল্টি ট্যালেন্টেড। মস্তিষ্কে তখন ব্যর্থতারা আন্দোলন করছে। 1.5 বছর ধরে একটা কেস নিয়ে স্টাডি করছে, ক্লু খুঁজছে, অথচ বরাবর শূন্য হাতে ফিরে আসছে যেখান থেকে শুরু করেছিল। এখনো পর্যন্ত কম কেস সলভ করেনি দর্পণ। চাকরিতে যুক্ত হয়েছে পর থেকে কোনো কেসে 6 মাসের বেশি সময় নেয়নি সলভ করতে। সেখানে আজ 1.5 বছর হয়ে গেল। সে এখনো দিশেহারা। ঘর্মাক্ত তেলতেলে বদনে কারাগারের কক্ষে কাঠের চেয়ারে বসে থাকা এক মাঝবয়সী রক্তাক্ত দেহের লোক নিরাপত্তা বাহিনীদের চিরচেনা সেই অসহায় মুখ দেখে ফিচেল হেসে উঠল। বিশ্রী ভঙ্গিতে পাশে থুথু ফেলল। সামনে বসা তীক্ষ্ণ দৃষ্টির অধিকারী ব্যক্তির মাথায় জ্বলতে থাকা আগুনে ঘি ঢালার মতো কাজ করল সেটি। ক্ষিপ্ত হয়ে হুঁশ জ্ঞান হারিয়ে উগ্র চিত্তে এক লাথি দিল চেয়ার বরাবর। লাঠির প্রকোপে দেওয়ালে সজোরে ধাক্কা খেয়ে চেয়ার ভেঙে গেল, বাঁধন ঢিলে হয়ে গিয়েছে। দেওয়াল ঘেঁষে ভাঙা চেয়ারের সাথে লুটিয়ে পড়া আহত হয়েও লোকটি তাতে যেন আরো মজা পেল। হো হো করে হেসে উঠল। কণ্ঠ জড়িয়ে যাচ্ছে লোকটির। দর্পণ উগ্রচিত্তে টেবিলের উপর রাখা সাদা প্যাকেটগুলো নিয়ে অস্থিরভাবে খুলে সেগুলো মুঠোয় মুঠোয় ঠেসে লোকটির মুখে ঢোকাতে লাগলো। প্রিয় জিনিসের গন্ধে লোকটি তখন মাতোয়ারা, ঘোরগ্রস্ত হয়ে পড়ল। চোয়ালে তীব্র যন্ত্রণা অনুভব করতেই লোকটি নিভু নিভু চোখে দর্পণের দিকে তাকায়। দর্পণ ক্ষিপ্ত কণ্ঠে জিজ্ঞাসা করলো, এই, তুই জানিস ট্রাই-7-এর ব্যাপারে কিছু? হ্যাঁ, কিছু তো জানিস? এনিথিং, এনি ক্লু? ট্রাই-7-এর নাম শুনতেই লোকটি জোর জবরদস্তি করে চোখ খুলে দর্পণের দিকে বড় বড় চোখ করে তাকায়। সুবেদার সহ উপস্থিত সকলে যেন একটু আলোর দিশা পেল। তারাও কারাগারের ভেতর ঢুকে গেল। রোয়াংছড়ি ফ্যাক্টরি থেকে সেদিন 14 জনকে আটক করে তারা। ফ্যাক্টরিটিও সিল করে দেওয়া হয়। দর্পণও যেন দিশেহারা, একটু দিশা খুঁজে পেল। গালে কয়েকবার থাপ্পড় দিয়ে বলল, তুই এর সাথে জড়িত ছিলি? কাম অন, সে সামথিং। হঠাৎ করেই লোকটা ফিক করে হেসে উঠল। মাথা নেড়ে বাচ্চাদের মতো করে বলল, আশা 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 মজা। বলেই হো হো করে হাসতে থাকলে কথা তার পিছলে পিছলে যাচ্ছে। দর্পণের ভ্রু কুঁচকে যায়। উপস্থিত সকলে খানিক অবাক হয় আশার নাম শুনে। কেননা এই কেসে জড়িত আশা বলতে শুধুমাত্র মেজর সাইফের স্ত্রীর সংযোগ রয়েছে। দর্পণ আবারও জিজ্ঞাসা করলো, এই, তুই কার কথা বলছিস? আশা কি? তুই কি মেজর সাইফের স্ত্রীর কথা বলছিস? এই, উঠ, বল। লোকটি পথক্ষণ মাতাল হয়ে আবোল তাবোল বলছে।
দর্পণ ফের ক্ষিপ্ত হয়ে গেল, সজোরে মাথাটা পিষে দিল পায়ের দ্বারা। লোকটি আর্তনাদ করলো না, তখনও হাসছে আর বলছে আশা মজা। শ্বেত জল ভিজিয়ে তুলেছে খাকি পোশাকে আবৃত দেহটি। হনহনিয়ে বেরিয়ে এলো দর্পণ কারাগারের ওই কক্ষ থেকে। চোখমুখ থেকে রাগ হিংস্রতা ঠিকরে বের হচ্ছে। পকেট থেকে লাইটার বের করে কাঙ্ক্ষিত নলাকার দণ্ডটির পশ্চাৎ ভাগ জ্বালিয়ে ওষ্ঠাদ্বয়ের মাঝে চেপে অস্থির চিত্তে দুটো ফু দিয়ে নিজেকে শান্ত করার প্রয়াস চালায়। কারাগারের হলরুমে দুবার পায়চারির শেষে ফিল্টারটা ছুঁড়ে মারল, গনগনে গলায় বলল, ওটাকে রিহ্যাবে পাঠানোর ব্যবস্থা করুন, ইমার্জেন্সি ওয়ার্ডে রাখতে বলবেন। সোমবার বিকাল 4টার মাঝে আমি ওটাকে সচল মস্তিষ্কে আমার সামনে দেখতে চাই। দিলজার মাথা নেড়ে বলল, ওকে স্যার। আর মিস অদ্রিতা কোথায়? স্যার উনি তো আজ আসেননি। আসেনি মানে? উনি কি কর্তৃপক্ষের কাছ থেকে ছুটির আবেদন করেছিল? দর্পণ উচ্চস্বরে জিজ্ঞাসা করলো। সুবেদার মৃদু স্বরে বলল, না স্যার। হাউ ইরেসপন্সিবল! এখানে কি সার্কাস করতে বসেছি আমরা, যে যখন তখন চাইবে অনুপস্থিত থাকবে? এরকম ধরনের কাণ্ডজ্ঞানহীন কাজ আরেকবার দেখলে তাকে এই গ্রুপ থেকে বাতিল করা হবে। তার সাথে যোগাযোগ করার ব্যবস্থা করুন। তার উপর যে দায়িত্ব দেওয়া হয়েছিল সেটা অন্য কেউ কমপ্লিট করবে। রুক্ষ স্বরে কথাগুলো বলেই দর্পণ কারাগার ছাড়তে উদ্যত হলো। তখনই হলরুমের মেইন ফটক থেকে অদ্রিতা ঢুকলো। গালের সাদা ব্যান্ডেজ মুহূর্তেই আকর্ষণ কাটছে সকলের। দর্পণ সন্দিগ্ধ গলায় জিজ্ঞাসা করলো, এটা নিশ্চয়ই আমার অর্পিত কোনো কাজের জন্য হয়নি? নির্মল দৃষ্টি ইতস্তত দৃষ্টিতে পরিণত হয়। আদ্রিতা নতমস্তকে বলল, নো স্যার, ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট ফর মাই মিস্টেক। দর্পণ প্রচুর বিরক্ত বোধ করলো অদ্রিতার জবাবে। ইদানিং সে বেশ ভালো করেই লক্ষ্য করছে অদ্রিতার কাজের প্রতি অমনোযোগিতা, অনীহা। কণ্ঠে ফের রুক্ষতা এনে বলল, আপনার যদি কাজ করতে ইচ্ছা না হয় তবে আপনি এই গ্রুপ থেকে লিভ নিতে পারেন। আর যদি এই পেশায় থাকতেই না চান তবে শুধু শুধু সময় নষ্ট না করে রিজাইন করে দিন। কারণ আপনার কাজের ধরনের সাথে আপনার পদের পেশার সামঞ্জস্যতা খুবই কম। এই পেশায় থাকতে হলে মেয়ে ছেড়ে নরম শক্ত এই তফাৎ ভুলতে হবে। এতটুকু আঘাতের কারণে আপনি আধবেলা ডিউটিতে গাফিলতি করেছেন, এটা কখনোই একজন সেনা সদস্যের বৈশিষ্ট্য হতে পারে না। আই হোপ আমি আপনাকে বোঝাতে পেরেছি। অদ্রিতা এক দৃষ্টিতে দেখে চলেছে কঠোর মানবটিকে। মানুষটা কি জানে বিগত দিনগুলো থেকে এই মুহূর্ত পর্যন্ত তার উপর থেকে কি ঝড় বয়ে গিয়েছে। এক একটা প্রশ্বাস নিতে তার কি পরিমাণ কষ্ট হয়েছে। তবে এত রুষ্টতা তার জন্যেই কেন? কই সাইব চৌধুরীর মেয়ের সাথে কথা বলার সময় তো মুখে সবসময় স্মিত হাসি লেগে থাকে। তবে তাকেই এত অবহেলা কেন? কখনো একবারের জন্যে চোখ তুলেও দেখে না। সে পেশাগত দৃঢ় বিশ্বাসী সিনা চওড়া করে দাঁড়িয়ে গেল, গম্ভীর কণ্ঠে বলল, সরি স্যার, আই উইল নেভার রিপিট দিস মিস্টেক। এটা ভুল নয়, এটা দায়িত্ব জ্ঞানহীনতা। নিজের কর্মের প্রতি সম্মান করতে শিখুন। ইয়েস স্যার। আপনাকে যেই কাজটা করতে দিয়েছিলাম করেছেন? ইয়েস স্যার, সেটাই দেখানোর জন্য এসেছি। দর্পণ বিরক্তিকর দীর্ঘশ্বাস ফেলে বলল, থ্যাংক গড, কিছু তো হলো আপনার দ্বারা। এতটুকু কথা সূচ ফোটার মতো আঘাত হানল শক্ত দেহাবয়বের ভেতরে থাকা নরম ভালোবাসা প্রবণ মনটিতে। অদ্রিতা তাচ্ছিল্য করল নিজেকে, নিজের অনুভূতিকে। হাতের নথিপত্রটা খুলে কিছু কাগজ বের করতে করতে বলল, এই নাম্বারটি বান্দরবান থেকেই রেজিস্ট্রেশন করা হয়েছে। এতটুকু নিশ্চিত হওয়া গিয়েছে কল সেন্টার থেকে, এবং রেজিস্ট্রেশন করার পর থেকে এটির মাত্র একবার ব্যবহার করা হয়, সেটিও আপনার নাম্বারে পাঠানো ওই মেসেজটি। আর বান্দরবানের মোট 8টি টেলিকমে এই সিম অ্যাভেলেবল। সেখানে 7টিতে আমরা খোঁজ নিতে পেরেছি, তবে সেখান থেকে এই নাম্বার রেজিস্ট্রেশন করা হয়নি। কিন্তু বাকি একটা, সেটা বান্দরবান সদরের শপিং সেন্টারের একটি দোকান, যেখানে ইন্টারনাল ডেটা হিস্ট্রি প্রকাশ করা নিষিদ্ধ। আপনি নিজের পরিচয় দিয়েছিলেন? দর্পণ চিন্তিত ভঙ্গিতে বলল, ইয়েস স্যার, তাদের মধ্যে এই ধরনের কোনো ভীতি কাজ করতে দেখা যায়নি। ধারণা করা যায় এর পিছনে ক্ষমতাধর কেউ রয়েছে, নয়তো এতটা দুঃসাহস। দর্পণ বিভ্রান্ত হলো। তার থেকেও ক্ষমতাধর কেউ যদি তাকে সাহায্য করে থাকে, তবে সে নিজে কেন এই কাজগুলো করছে না?
সে নিজেই তো পারতো তার ক্ষমতার ব্যবহার করে ওই হামলাটিকে রোধ করতে। তপ্তশ্বাস ফেলে সে কাঠের চেয়ারে বসে পড়ল। যেটুকু তথ্য পাচ্ছে সেটুকুর শেষেও বড়সড় এক প্রশ্নবোধক চিহ্ন ঝুলে থাকে। সে ঠিক কোন দিক থেকে এগোচ্ছে, সেটা কি আদৌ সঠিক পথ? স্যার, আমার মনে হয় কি আমাদের ঘাতককে দিয়ে জার্নি শুরু না করে মেজর সাহেবকে দিয়ে পথযাত্রা শুরু করা উচিত। কেননা এই কোর্সের শুরুও সে করেছিল, অসমাপ্ত ঘোষণাটাও সেই করেছিল। এই সকল জট খুলতে হলে আমাদের তার সাহায্য প্রয়োজন হবেই। কেননা এখানে ঘাতক ব্যতীত আরও অনেকে জড়িত রয়েছে, তার মধ্যে মেজর সাইফের স্ত্রী আশা আহমেদ, যার মৃত্যু ও মেজর সাইফের কেসটিকে অসমাপ্ত ঘোষণার ডেট খুব বেশি দূরত্ব নেই। সেখানে আশা আহমেদের নামে এই কেসের কোনো পাতাই নেই। হাতের ফাইল ঘাঁটতে ঘাঁটতে সুবেদার বলল, আশা আহমেদের মৃত্যু নিয়ে দর্পণ প্রথম থেকেই বিভ্রমে ছিল। কেননা তার জানা মতে আশা আহমেদের মৃত্যু স্বাভাবিক ছিল না। তবে এটা এখনই প্রকাশ করলো না সে। প্রমাণ ব্যতীত উড়োভাষা কোনো কথাই সে বিশ্বাসী নয়। সুবেদারের কথার প্রেক্ষিতে বলল, আপনি ঠিক বলছেন সুবেদার, তবে ঠান্ডা লোহায় হাতুড়ি না পিটিয়ে গরম লোহায় পেটালে সেটা বেশি ফলপ্রসূ হয়। আপনি বুঝতে পারছেন তো আমি কি বলছি? দর্পণের সূক্ষ্ম দিক নির্দেশনা সুবেদার সহ দিলজার সহজেই বুঝে নিল। তারা মাথা নেড়ে বলল, আগামী 1 সপ্তাহের মধ্যে আমরা আশা করি সেটা জোগাড় করে ফেলবো স্যার। গুড, তবে ওটা আমাদের জন্য এক খাজানা স্বরূপ। হয়তো এবার এই কেসের গতিবিধি এখন বাড়বে। খেয়াল রাখবেন ফসকে না যায়। কারাগারের এক কিনারায় রক্তাক্ত দেহে পড়ে থাকা ব্যক্তির দিকে আঙ্গুল তাক করে বলল দর্পণ। বাহারি আলোকসজ্জায় সজ্জিত আলিশান শপিং মলটি। নির্দিষ্ট দোকানটিতে ঢুকেই দর্পণ আর আইডি কার্ড দেখালো। সহকারী কর্মচারী সকলের কর্মরোধ হলো, কেননা ইতিমধ্যেই দোকানটিতে অস্ত্রধারী সেনা কর্মকর্তাদের দ্বারা পরিপূর্ণ হয়ে গিয়েছে। তন্মধ্যে একজন কর্মচারী এগিয়ে আসলে দর্পণ তীক্ষ্ণ গনগনে বলি ছুড়ে নেয়, আপনাদের মালিকের সাথে দেখা করতে চাই। উইদিন 10 minutes আই ওয়ান্ট হিম হিয়ার। সরি স্যার, সে এখন সদর থেকে অনেকটা দূরে। 10 মিনিটের মাঝে পৌঁছানো অসম্ভব। আমাদের কার্যক্রমে বাধা দেওয়া মানে সাসপেক্ট হিসেবে নাম লেখানো, আর আমাদের সাসপেক্টের তালিকায় উঠলে বংশ নিরুদ্দেশ হয়ে যায় তার। তাতে যত শুদ্ধ পুরুষই হোক না কেন, সিদ্ধান্ত আপনাদের। আমরা চাইলে কথোপকথনের মাঝেই সাক্ষাৎকারটি সীমাবদ্ধ রাখতে পারি। দর্পণের স্ট্রেট কাট কথার পরিপ্রেক্ষিতে সকলে চুপচাপ ফোন কানে তুলল। 15 মিনিটের মাঝে 60 ঊর্ধ্ব এক বয়স্ক লোক হাজির হয়। দর্পণ হাতের কাগজটি মেলে তাকে সরাসরি বলে, আই নিড এভরি ইনফরমেশন অ্যাবাউট দিস নাম্বার। আমাদের তথ্য অনুযায়ী এই নম্বরটি এখান থেকেই রেজিস্ট্রেশন করা হয়েছে। বয়স্ক লোকটিকে চিন্তিত হতে দেখা গেল, তবুও মুখ তার শীতলতা ছেয়ে আছে। সে নরম কণ্ঠে 1-2 কথা বলল, যা রীতিমতো দর্পণকে অবাক করে। সরি স্যার, এই বিষয়ে আমরা আপনাকে কোনো রকম সাহায্য করতে পারবো না। আপনার যা করার আপনি করতে পারবেন। সত্যিই দর্পণ তার ক্ষমতার ব্যবহার করল, কিন্তু ফলাফল শূন্য। উপর মহল থেকে এক অলিখিত নিষেধাজ্ঞা জারি করা হয়, যার ফলে দর্পণ সেখানেও ব্যর্থ হয়। তবে দর্পণকে অবাক করে সে যেই পজিশনে রয়েছে সেখানে এই ক্ষেত্রে নিজের ক্ষমতার ব্যবহার করাও হাস্যকর ব্যাপার। তার চেয়েও অবাক হয়েছে এই সামান্য একটা বিষয় নিয়ে উপর মহল থেকে কেন নিষেধাজ্ঞা জারি করা হবে। তবে কি সে ভুল জায়গায় ছোটাছুটি করছে? সর্বশেষ আরও একবার প্রশ্নবোধক চিহ্ন ঝুলে রইল ট্রাই7 নামক অসমাপ্ত কেসটির উপর। ক্লান্ত অবসন্ন দেহে নিজের ফ্ল্যাটের দরজার সামনে এসে দাঁড়ালে দর্পণ থামে। হাতের চাবির রিংটা শাহাদাত আঙ্গুলে ঢুকানো। চোখ আটকে গোল্ডেন প্লেটের উপর খোদাই করা জলজল করতে থাকা একটি নাম শিয়ারপন। একছটা প্রশান্তির হাওয়া বয়ে গেল কাঠখোট্টা দেহাবয়বে। মুখে মৃদু হাসি নিয়ে ঘরে ঢুকতেই তার কপাল কুঁচকে যায়। পুরো ঘরে আলো জ্বলছে, মৃদু সুতীক্ষ্ণ সুগন্ধ নাকে এসে বাড়ি খায়। তৎক্ষণাৎ কানে পাশে শৈল্পিক চিকন কণ্ঠস্বর হৈ হৈ করে উঠল, বউ বউ শিয়া, ভালো ভালো শিয়া। দর্পণের হাসি প্রগাঢ় হয়। গায়ের পোশাক খুলতে খুলতে বলে, সিয়াকে এখনো মনে আছে তোমার? সিয়া তো এখানে নেই। পাখিটি আবার হৈ হৈ করে উঠল, দপন মিথ্যা, খারাপ খারাপ, দপন খারাপ, দপন মিথ্যা।
দর্পণের ভ্রু কুঁচকে গেল, ড্রয়িং রুমে ঝুলতে থাকা খাঁচার কাছে হেঁটে গেল, শানিত কণ্ঠে বলল, আমি মিথ্যা বলছি না, তুমি খারাপ কেন বলছো? দর্পণ খারাপ, খারাপ, মিথ্যা, মিথ্যা। ফের এমন বলে পাখিটি চিৎকার করতে লাগলো। দর্পণ কিছু বলতে যাবে তার আগেই চোখ পড়ে পাখিদের খাঁচায় আধ খাওয়া কলা দেখে। সে তো কলা দেয়নি, সকালে একবার পাখিদের খাবার খাইয়ে বাটিতে সেই খাবার দিয়ে গিয়েছিল। তবে এটা কে দিল? সে পাখিটির দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো। সিয়া এসেছিল? পাখিটি নাচানাচি করে উঠল শিয়াশার নাম শুনেই। সিয়া বউ, সিয়া ভালো, ভালো বউ। দর্পণ আর কোনো কথা বলল না, চোখ ঘুরিয়ে ঘরের সব জায়গায় দেখতে লাগলো। সোফার উপরে থাকা এলোমেলো বস্ত্র নেই, টি টেবিলের উপর আধ খাওয়া খাবারগুলোও নেই, পুরো ঘর একদম টিপটপ। সে হেঁটে নিজের বেডরুমে ঢুকলো। লন্ড্রি বাস্কেটে রাখা আধোয়া বস্ত্র ধুয়ে ধুয়ে সেগুলো বারান্দায় মেলে দেওয়া, বিছানা গুছিয়ে রাখা, বারান্দার গাছগুলোতে পানি দেওয়ার ফলে সতেজতায় ঘাড় উঁচু করে আছে শাখা প্রশাখাগুলো। ওষ্ঠপুটে স্মিত হাসি ফুটে উঠল। শিয়ারা এসেছিল হয়তো, তার কাছে ঘরের এক্সট্রা চাবি আছে। মস্তিষ্কে চলা দুর্ধর্ষ চিন্তারা, বিভ্রান্তিরা বুকের ভেতরে প্রবাহমান ভালোবাসার কাছে মস্তিষ্ক হালকা হয়ে যেতেই দর্পণ ফুরফুরে মেজাজে গোসলে ঢুকলো। বাহিরে খেতে যাবে, খেয়ে আসতে পারতো, তবে এই ঘামযুক্ত শরীরে খাবার তার মুখরোচক হবে না। একবারে ফ্রেশ হয়ে খাবার খেলে একটু স্বস্তি পাওয়া যাবে। গোসল করে বের হয়ে সোফার উপরে রাখা ট্রাউজার আর টি শার্ট পরে নিল। এটাও মেয়েটা গুছিয়ে রেখে গিয়েছে। বের হতে নিলেই পাখিটি আবার হৈ হৈ করে উঠল। সিয়া, সিয়া বউ, রান্না, রান্না। দর্পণ অবাক হয়ে বলল, তুমি রান্নাও বলতে পারো? এটা তো আমি তোমায় শিখাইনি, আগে থেকেই পারতে। পাখিটি হয়তো মনে মনে কয়েক দফা বকলো দর্পণকে, যেটা বলতে পেরেছে সেটা নিয়েই শুক্রিয়া করো ভাই, ইতিহাস কেন টানতে যাও? সে আবারও চেঁচিয়ে বলতে লাগলো, সিয়া ভালো, বউ ভালো, রান্না, রান্না। হয়েছে হয়েছে, আর বলতে হবে না। তোমায় কতদিন ধরে এনেছি, রোজ আমি খাবার দেই, কথা শিখাই, অথচ একদিনও বলো না আমি ভালো। আর সিয়া একদিন দুদিন এসেছে, তাতেই তুমি তার জয় গান শুরু করেছো। আজব দুনিয়া। দর্পণ খারাপ, দর্পণ খারাপ। পাখিটির ফের চিৎকারে দর্পণ মাথা নেড়ে রান্নাঘরে ঢুকলো। গন্ধে মো মো করছে। সে একা একা ঢাকনা তুলল। ভাত, সবজি, ইলিশ মাছ ভুনা, গরুর মাংস ভুনা, সাথে আচারের কৌটার নিচে এক চিরকুট। মেজর, ফ্রিজে লাল বক্সের রুটি বেলে টিস্যুর ভেতরে রাখা রয়েছে। সকালে সেগুলো চুলোর উপর সেঁকে নেবেন। সাদা হলুদ মিশ্রণে বক্সটিতে সবজি ভাজি করা রয়েছে, ওভেনে গরম করে নেবেন। সাথে একটা ডিম পোস্ট করে নেবেন। আর আপনার ডিটক্স ওয়াটার পার্পেল ওয়াটার বোতলে। আর সাথে এই ডাক্তারের সমস্ত জীবনের জমিয়ে রাখা ভালোবাসা খাবার টেবিলে রাখা ফালুদার ভেতরে রয়েছে। ইতি আপনার সিয়া বউ। দর্পণ একবার দুবার পাঁচবার পড়ল চিরকুটটি, সাথে অভিব্যক্তিহীন দৃষ্টির সামনের লোভনীয় খাবারগুলোর দিকে। এক একটা স্বল্প মশলায় দারুণ স্বাদের হেলদি খাবার। একলা একা ওই বিশাল ফ্ল্যাটটির বিশাল আকৃতির ডাইনিং টেবিলে ঠিক কতটা সময় নিয়ে ধীরে ধীরে দর্পণ খাবারগুলো খেলো তার হিসাব করার মতো কেউ নেই। থাকলে হয়তো শো অফ করা যেত, তবে ভালোবাসার তো কোনো শো অফ হয় না, তাই হিসাব করার মতোও কেউ ছিল না। দর্পণও ধীরে ধীরে প্রেয়সীর হাতের সুস্বাদু খাবার আস্বাদনে মগ্ন রইল। এর আগেও সে খেয়েছে শিয়াশার হাতের খাবার, তবে এখনকার অনুভূতি একদম ভিন্ন, যার বর্ণনা দর্পণ এখন দিতে পারবে না, আর দিবেও না। কিছু অনুভূতি যত্ন করে আগলে রাখার সঠিক সময় সঠিক মানুষের কাছে প্রকাশ করবে। ধরনীর এক প্রান্তে রাত্রি নেমেছে অনেকটা সময়। রাতের অন্ধকারে তখন ঝলমল করে উঠল সবকিছু কৃত্রিম আলোয়। ঘেমে চুবুথুবু শরীরে আশরাফ ব্যস্ত পায়ে নিজের ঘরে যাচ্ছে। পথিমধ্যেই আর একটা কামরায় উকি দিল। মোটা একখানা বই টেবিলের উপর খুলে রেখে হাঁ করে তাকিয়ে আছে দেওয়ালের দিকে মিনি। ধ্যান জ্ঞান এই দুনিয়ায় নেই। উগ্র চিত্তে দিল এক চাটি মাথায়। চেঁচিয়ে উঠল সদ্য ধ্যানে বিঘ্ন ঘটা মিনি। মাথায় হাত ডলতে ডলতে আশরাফের কুচকানো মুখের দিকে তাকালো, জিজ্ঞাসা করলো, কি আইছে?
মামা মরলেন কেন? তুই কোন দিক দিয়ে তাকিয়ে বই পড়ছিলি? আশরাফের কথায় মিনি নিজের বইয়ের দিকে তাকালো। ব্যাটা নিউটন নিজের মাথার মগজ খুলে রেখে গিয়েছে বইয়ের পাতায়। একটা আপেল পড়া দিয়ে গোটা এক বিশ্রী সাবজেক্ট তৈরি করে রেখে গিয়েছে। নাম দিয়েছে তার ফিজিক্স। এর থেকে ঘরের কাজ করা অনেক সহজ। দেওয়ালের দিকে তাকিয়ে সেগুলোই স্মরণ করার চেষ্টা করছিল। ফিজিক্সের ল মুখস্থ করছিল সে। কিছুদিন বাদ তার বোর্ড এক্সাম, তাহলেই সে কলেজে উঠে যাবে। মিনিকে নিচু ধ্যানে মগ্ন দেখে আশরাফ আর একটা চাটি মেরে হাত থেকে দুটো ব্যাগ টেবিলের উপর রাখলো। বলল, কিছু বলবো না, তুই একেবারে পরীক্ষায় খারাপ কর, তারপর দেখিস। মিনি ব্যাগগুলো উল্টে পাল্টে দেখে জিজ্ঞেস করলো। ওগুলো কি? তার কথা কানে গেল না আশরাফের, কেননা সে ইতিমধ্যেই ঘর ত্যাগ করেছে। হাতে আরো অনেকগুলো ব্যাগ। মিনি ব্যাগ খুলতেই দেখতে পেল একটা লাল শাড়ি আর একটা লাল সাদা মিশ্রণের 3 পিস, যার মধ্যে ঢাকঢোলের প্রিন্ট। আনন্দে খলবলিয়ে উঠল দেহ মন। সে তো ভুলেই গিয়েছিল আগামীকাল নববর্ষ। প্রতি বছর নববর্ষে তারা খুব আনন্দ করে। হাসি মুখে তাড়াতাড়ি বইয়ে মুখ গুজলো, যাতে তাড়াতাড়ি পড়া শেষ করতে পারবে, তত তাড়াতাড়ি আনন্দে সামিল হতে পারবে। শিয়াশা এই দিনে সকলের জন্য নতুন পোশাক আনে, এগুলো তাই। আজ শিয়াশা ব্যস্ত সময় কাটাচ্ছে, তার সময় হয়নি ড্রেসগুলো আনার, তাই আশরাফকে দিয়ে আনিয়েছে। যেহেতু নববর্ষের আগের দিন, শপিং সেন্টারগুলো ললনাদের আমোদিত প্রফুল্ল মেজাজের সাথে সেজে উঠেছে এক অন্য রঙিন আমেজে। তাই তো ভিড় ঠেলে এগুলো আনতে আশরাফের কসরত করতে হয়েছে। তন্মধ্যে আশ্রমের বাচ্চাদের নববর্ষের পোশাক ড্রাইভারকে দিয়ে আনতে পাঠিয়েছে, তাই একটু স্বস্তি পাওয়া গেল। ঘরে ঢুকতেই ঘুটঘুটে অন্ধকার। ইদানিং একটা নিত্যদিনের দৃশ্য, তার মধ্যে আরেকটি দৃশ্য দেখা যায় ঘরের শৌখিন গাছগুলোর ঝোপঝাড়ের আড়ালে কিংবা বারান্দায় ঝুলতে থাকা পিতলের দৃষ্টিনন্দনীয় শ্রুতিমধুর শব্দ সৃষ্টিকারী ঘণ্টার দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকা রমণীর। সব বিরক্তির মাঝে এটা খানিক কম বিরক্ত করে আশরাফকে। কম বলতে ভালো লাগার পরিমাণটা বেশি হয়। আজও তার ব্যতিক্রম নয়। ওই যে বারান্দায় ঝুলতে থাকা ঘণ্টায় আঙ্গুল চালিয়ে টুংটাং আওয়াজ সৃষ্টি করছে। ঘরের লাইট জ্বলতেই মৃন্ময়ী চকিতে ঘরের ভেতর দৃষ্টিপাত করে। আশরাফ ব্লেজার খুলছে আর কি যেন বিড়বিড় করছে। সে চুপচাপ মাথা নত করে ঘর থেকে বের হয়ে যাওয়ার জন্যে পা বাড়ায়। বাহির থেকে এসেছে নিশ্চয়ই স্বস্তির নিঃশ্বাস নেওয়ার জন্যে, স্পেস চাই। লোকটা তো তাকে দেখলেই কেমন খ্যাচর খ্যাচর করে, বিরক্ত হয় বোধ হয়। স্বামী কাজ থেকে ফিরলে তার সেবা করতে হয়, কোথায় কি প্রয়োজন তার খেয়াল রাখতে হয়। আজকালকার মেয়েরা থেকে এইটুকু শিষ্টাচার ও আশা করা যায় না। বিড়বিড় করে বলা কথাগুলো মৃন্ময়ীর কর্ণপাত হয়। তার শিষ্টাচারে প্রশ্ন ওঠা মানে তার বাবা মায়ের শিক্ষা নিয়ে প্রশ্ন ওঠা। বিবেকে বাঁধল। নিজের ভুল বুঝতে পেরে মৃন্ময়ী লজ্জিত হলো। পথ বদলে বেডের পাশে রাখা জগ থেকে এক গ্লাস পানি নিয়ে ধীর পায়ে আশরাফের সামনে দাঁড়ায়। নতমস্তকে গ্লাসটি এগিয়ে দিলে আশরাফের শিকারী চোখ দুটি দৃষ্টিগোচর হয়। পানি কেন দিচ্ছ? দুঃখিত। মিনমিনে কণ্ঠে বলা কথাটাই আশরাফের ভ্রু কুঁচকে যায়। জিজ্ঞাসা করলো, কিসের জন্য? তৎক্ষণাৎ জবাব দিতে পারল না মৃন্ময়ী। কিছুক্ষণ পর বলল, আপনার অনেক কষ্ট হয়ে গিয়েছে। কাজ করতে আমার উচিত ছিল আপনার খেয়াল রাখা, তাই দুঃখিত। আশরাফ ভ্রুকুটি এক হয়ে গেল। তীক্ষ্ণ কণ্ঠে বলল, সেটা আমি বলার পরে তোমার মনে হলো? দুঃখিত। তোমার এই বারবার অভার ভদ্রতা দেখিয়ে দুঃখিত বলা দিয়ে আমি কি করব? যা অভদ্রতা দেখানোর তা তো আগে দেখিয়ে দিয়েছো। মৃন্ময়ী চুপচাপ নত মস্তকে গলধ গরণ করছে আশরাফের কথা। লজ্জিত চোখ তুলে আশরাফের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, কি করতে হবে বলুন, আমি করে দিচ্ছি। খাবার টেবিলে খাবার দেব এখন? খিদে পেয়েছে নিশ্চয়। না, খিদে পাইনি। শার্টটা খুলো। আশরাফ শটান হয়ে দাঁড়িয়ে বলল। নেহাতি বিলাসিতা, তবুও মৃন্ময়ীর চিন্তার বিষয় এটি নয়। এই মুহূর্তে বাবা মায়ের দেওয়া শিক্ষার উপরে প্রশ্ন উঠতে দেওয়া যাবে না, এটাই মূল লক্ষ্য।
মৃন্ময়ী তৎক্ষণাৎ শার্ট খুলতে উদ্যত হলো। ইন খুলতেই সে চিন্তিত হলো, কেননা হুলো বিড়ালের কাছে নেংটি ইঁদুর ছানার উচ্চতা সংশয় সৃষ্টি করছে। অসহায় বোধ করল না মৃন্ময়ী। অল্প একটু দূরত্ব যে, চঞ্চল পায়ে বিছানায় উঠে গেল। আশরাফের থেকেও এক হাত লম্বা হয়ে গিয়েছে এখন সে। হাসি মুখে আশরাফকে হাত নেড়ে কাছে ডাকলো। এখানে আসুন, আমি খুলে দিচ্ছি। বোকাশোকা ট্যাগ পাওয়া মেয়েটির এত বুদ্ধি তেরা আশরাফের সহ্য হলো না। তেরা কণ্ঠে বলল, পারবো না। তাহলে আমি শার্ট খুলবো কি করে? আপনি অনেক লম্বা আমার থেকে। এখানে এসো। মৃন্ময়ী ভ্রুকুচকে আশরাফের কাছে এগিয়ে গেল। শাড়ির আড়ালে নগ্ন কোমরে রুক্ষ হাত ছুঁয়ে গেল। প্রতিক্রিয়া দেখানোর সুযোগ না দিয়ে সরু কোমর আঁকড়ে উচ্চতর নিজের সমান করে ফেললো মেয়েটিকে। লোকটা সবসময় চিপকে থাকে। নিজের অস্থিরতা অকপটে হজম করে নিল মৃন্ময়ী। দেখা যাবে সেখানেও লোকটি নিজের অপমান খুঁজে নিয়েছে, শাস্তির বদলে দিবে অসহনীয় অনুভূতির যোগান। কম্পিত হাতে টাই খুলতে লাগলো। নিগুড় দৃষ্টি যে তাকে খুঁটে খুঁটে দেখছে, এই আভাস তখন ভেসে বেড়াচ্ছে প্রতিটি সাড়া প্রদানকারী স্নায়ুতে। উষ্ণ নিঃশ্বাস মুখে আছড়ে পড়লো। শীতল কণ্ঠে জিজ্ঞাসা করলো, এখনো আমায় অপমান করো? মৃন্ময়ীর হাত থামে, ঘন ঘন মাথা নেড়ে বলে, না। বুড়ো বলো? না। আমায় অবজ্ঞা করো? না। আমায় ভয় পাও? না। আমার স্পর্শে অস্বস্তি হয়? না। আমায় ভালো লাগে? অনর্গল জবাব দিতে থাকায় সেই ফ্লোর থেকে যায় মৃন্ময়ীর মধ্যে। এবারও তাল মিলিয়ে বলল, না। কি বললে? হঠাৎ আশরাফের রাগী কণ্ঠে মৃন্ময়ী সচকিত হয়। ঘন ঘন নেতিবাচক মাথা নেড়ে বলল, ভুলে বলেছি। আশরাফ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আবারও জিজ্ঞাসা করলো, ভালো লাগে? মৃন্ময়ী মাথা নাড়ে। তার ভালো লাগে, এছাড়া আর তার কাছে কোনো উপায় নেই। নয়তো এই মুহূর্তে ওই হুলো বিড়াল তাকে চিবিয়ে খাবে। প্রমাণ করো। মৃন্ময়ী ভড়কে যায়। এটা আবার কিভাবে প্রমাণ করবে? কিভাবে? শার্টের অর্ধেক বোতাম তখন খোলা হয়ে গিয়েছে, বাকিগুলো নিজস্ব উচ্চতায় মৃন্ময়ী খুলতে পারবে কিভাবে? প্রশ্নের জবাব আসলো না। চোখে চোখ পড়তেই পুরো ওষ্ঠদয় ছুঁয়ে গেল সরু সুচালো নাক, ভ্রু যুগলের মাঝ বরাবর জায়গাটুকু, রুগ্ন গাল দুটো, থুতনি সহ সর্বশেষ এবং সর্বোৎকৃষ্ট নরম জায়গাটুকু। কাঁধে রাখা হাত দুটো সবেগে আঁকড়ে ধরল সুতোর বুননে তৈরি কাপড়। বদন তিরতির করে কাঁপছে মৃন্ময়ীর। সব আবেগকে বুড়ো আঙ্গুল দেখিয়ে আশরাফ হুট করে ছেড়ে দিল মেয়েলি দেহটিকে। তেরিক্ষি কণ্ঠে বলল, লায়ার ইঁদুরছানা, বারবার নিজের করা আচরণ আমায় বুঝিয়ে দাও। আমার স্পর্শে তোমার অস্বস্তি হয়। আমার সামনে মিথ্যা বলা সাহসী। এখন যে তোমার অতিরিক্ত সাহসিকতা তোমার উপরে ভারী পড়বে তা টেরও পারবে না। ঘরমাক্ত শার্টটি ঝিমিয়ে পড়া মেয়েটির মুখের উপর ছুঁড়ে মেরে গটগট করে ওয়াশরুমে ঢুকে গেল আশরাফ। ঝিমিয়ে পড়া মেয়েটি তখন ঘোর চিন্তাগ্রস্ত। কিভাবে তেরা লোকটিকে বিশ্বাস করাবে? তার আর অস্বস্তি হয় না আশরাফের স্পর্শে। কোমরে তোয়ালে পেঁচিয়ে মাথা মুছতে মুছতে বের হলো আশরাফ। থমথমে মুখে বলল, পার্পেল কালারের ব্যাগ দুটো খোলো। মৃন্ময়ী চুপচাপ বিছানার উপর রাখা ব্যাগগুলো থেকে পার্পেল কালারের ব্যাগ দুটো খুলল। তিনটে জামদানি শাড়ি, লাল, বাসন্তী ও মেরুন রঙের। আর একটা ব্যাগে জুয়েলারি, গলার, হাতের, কানের অলংকার, সবগুলো স্বর্ণের। সেগুলো বের করে ফের আগের মতো চুপ করে বসে রইল মৃন্ময়ী। সেটা দেখতেই আশরাফ তেতে উঠল। খোঁচা দিয়ে বলল, ও, আমি বুড়ো বলে আমার দেয়া কোনো কিছুই ছুঁয়েও দেখা যাবে না, তাই না? মৃন্ময়ী বিতৃষ্ণা ভরা দৃষ্টিতে তাকালো স্বামীর দিকে। লম্বা বলিষ্ঠ দেহের অধিকারী সুদর্শন এক পুরুষ। তবে তাদের বয়সের পার্থক্য হিসেব করলে অনেকটা তফাৎ পাওয়া যায়। বিয়ের দিনের বিকৃত রুচির সম্মুখীন বাবা মায়ের বিধ্বস্ত অবস্থা। সেই জোর ধরেই কোনো কিছু না ভেবে সেদিন বলে ফেলেছিল অভিশপ্ত সেই শব্দটা, যার খোঁচা আর শাস্তি বিয়ের দিন থেকে এখনো পর্যন্ত দিয়েই যাচ্ছে। সে কি জানতো নাকি এগুলো আশরাফ দিয়েছে? মনি সকালে বলে গিয়েছে নতুন পোশাক আনবে, সে তাই ভেবেছিল। তবে স্বামী নামক মানুষটার থেকে প্রথম কিছু পেয়ে তার ভালো লাগছে। বুকের ভেতর সুখ সুখ অনুভব হয়। আপাকে তো আর তার স্বামী বিয়ের পর থেকে কখনো নতুন কাপড় চোপড় উপহার দিত না।
বাবার বাড়ি থেকে টাকা দিলেও তা থেকে ব্যবসায়ী পরনের একটা শাড়ি কিনে দিত। তা দিয়েই পুরো বছর কাটাতে হতো। থাকতো না কোনো ঈদ, নববর্ষের আনন্দ কিংবা স্বামীর তরফ থেকে ভালোবাসার কোনো উপহার। টলমলে চোখে আশরাফের দিকে কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকিয়ে বলল। ধন্যবাদ। উদাম গায়ে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে থাকা আশরাফ তেরা কণ্ঠে আশরাফ বলল, তোমায় ধন্যবাদ, তোমার কাছে রাখো। এগুলো এখন পড়বে, না পড়লে সেটা আমার অপমান। আর আমার বাড়িতে থেকে আমায় অপমান করা আমি মোটেও সহ্য করব না। লালটা শিয়া দিয়েছে, ওটা আগামীকাল পড়বে। মৃন্ময়ী হতাশ হলো। এই কথাটুকু কি ভালো করে বলা যেত না? তুই সব বিষয়ে 90 আপ নাম্বার পাও, তবে কেমিস্ট্রিতে তোর 80 ওঠাতেও কষ্ট হয়ে যায় কেন? জোড়া বেত হাতে দরজার সাথে হেলান দিয়ে পা এলবো করে দাঁড়িয়ে আছে সাইফ। সাইফের কথায় মিনি কাচুমাচু করে উঠল। চোখের সামনে ভেসে উঠল কারোর বানের ন্যায় তীক্ষ্ণ দৃষ্টি। বইয়ের ভাঁজে নিত্য নতুন চিরকুট, ক্লাস, কোচিং সব জায়গাতেই যেই দৃষ্টি তার উপর নিবদ্ধ থাকে। প্রেমের বান ছুঁড়ে মারা ওই তীক্ষ্ণ দৃষ্টি উপেক্ষা করে পড়া মাথায় ঢুকাতে তার বেগ পেতে হয়। ভাবলো সাইফকে একবার বলবে অন্য কেমিস্ট্রি টিচার দিতে, কিন্তু তার পরীক্ষার আর মাত্র কিছুদিন বাকি আছে। তাছাড়াও কলেজে উঠলেও তো আবার সেই লোকের সামনেই পড়তে হবে। ক্যান্টনমেন্টের এই শিক্ষা প্রতিষ্ঠানটি স্কুল অ্যান্ড কলেজ একসাথে। সাইফ চাচা বলেছে কলেজেও তাকে ক্যান্টিনেই পড়াবে। দীর্ঘশ্বাস ফেলল মিনি। সে তার এখন থেকে নিজেকে সামলে নেবে। দুর্বল হতে দেওয়া চলবে না। তাকে যেমন দারিদ্রতার কারণে কাজে বের হতে হয়েছে, তার ভাই বোনকে না বের হতে হয়। ভাগ্যক্রমে সে ভালো মানুষদের হাতে পড়েছে। তার ভাই বোনেরা যদি খারাপ মানুষের হাতে পড়ে, তাকে বড় হতে হবে, শিক্ষিত হতে হবে, তাই বোনের ঢাল হতে হবে। শিয়াশার সব কথা সে বোঝে, মনে প্রাণে বিশ্বাসও করে। কিন্তু যখনই এই রাজ্যের পড়া তার সামনে আসে, সকল সংকল্প ফানুসের মতো উড়ে যায়। কি হলো, কথা বলছিস না কেন? না পারলে সিয়ার কাছে বসবি, তবুও খারাপ রেজাল্ট কেন করবি? আইদিন, শিহাব ওরা তো কত ভালো মার্কস আনে। শিয়ার পর আইদিন শিহাদ আশ্রমের বাচ্চাদের মধ্যে তার সবচেয়ে বড় সন্তান। মিনির সাথেই এবার বোর্ড এক্সাম দিবে। তারা নিজ নিজ অবস্থানে বেশ মেধাবী। মিনি চমৎকার হাসি দিল সাইফের কথায়, পরিপ্রেক্ষিতে ছুড়ে দিল এক জ্ঞানের বাণী। আরে চাচার নাম্বার দিয়ে কি যায় আসে? আমি এতটুকু জ্ঞান অর্জন করতে পেরেছি, যেটা আসল বিষয়। তুই আমাকে জ্ঞান দিতে এসেছিস? বলেই বেদ দিয়ে বইয়ের উপর সশব্দে এক বাড়ি দিল। মিনি চুপ করে যায়। এখানে বসে চুপচাপ পড়বি, এদিক ওদিক তাকাবি না। আমি দরজা আটকিয়ে যাব, ধাক্কাবি না। যতক্ষণ পর্যন্ত না আমি দরজা খুলবো ততক্ষণে বের হতে পারবি না। বলেই সাইফ দরজা আটকাতে নিল। মিনি বাধা দিয়ে টেবিলের উপর রাখা স্যান্ডউইচ আর দুধ সাইফের দিকে বাড়িয়ে দিল। বলল, এসব ফ্যাশন খাওয়ানে আমার পেট ভরবে না, এটি কি নিয়ে যান। কথার কি ধরন মিনি? ওগুলো খেয়ে পড়তে বস, নয়তো তোর পিঠের ছাল তুলে ফেলবো। বলেই দরজা বাহির থেকে লাগিয়ে দিল সাইফ। দরজা লাগিয়ে বিশ্বজয়ের হাসি দিয়ে রান্নাঘরের দিকে পা বাড়ায়। আজ শিয়ার সার্জারি রয়েছে, রাত 11টায় শেষ হবে। এই ফাঁকে একটা পার্টি হবে, জাঙ্ক ফুডের পার্টি। শিয়া জানতেও পারবে না, তার আগেই সব প্রমাণ লোপাট করে ফেলবে। তার ঘরের বিবিসি নিউজকে তো আটকেই রেখে আসলো, আজ কোলেস্টেরলের একদম দফারফা করে দিবে। মেয়ের যন্ত্রণায় কতদিন সুস্বাদু খাবারগুলো মুখে তোলে না। আহা, রান্নাঘরে মৃন্ময়ীর নাগেটস সসেজ ভেজে রেডি করে ফেলেছে। সাইফ ঢুকেই বলল, ম্যানই, এগুলা আমি ভাজতে পারতাম, তোমার এত কষ্টের প্রয়োজন ছিল না। জি দুলাভাই, আমি থাকতে এগুলো আপনি কেন করবেন? যা দরকার আমায় বলবেন, আমি করে দিব। মৃন্ময়ী তড়িঘড়ি করে বলল, আহ, তোমার মুখে দুলাভাই ডাকটা শুনে আমার মনটা অপ্লুত হয়ে গেল। মনে হলো যেন আমার বয়সটা আরো কয়েক বছর কমে গিয়েছে। মৃন্ময়ী হেসে উঠল সাইফের নাটকীয় ভঙ্গিতে বলা কথাটিতে। তন্মধ্যেই কলিং বেল বেজে উঠল। সাইফ লাফাতে লাফাতে গিয়ে দরজা খুলল। সোফায় বসা আশফাক আহমেদ তা দেখে কয়েকবার দায়িত্ব জ্ঞানহীন বলে ফেলেছে। একজন প্রাক্তন সেরা কর্মকর্তা কিভাবে এমন
চাইল্ডিশ বিহেভিয়ার করতে পারে? একে সেনাবাহিনীতে নিয়েছিল কে? সেদিকে সাইফের কোনো খেয়াল নেই। সে আজ খাবে, পেট পুড়ে খাবে। দরজা খুলতেই ডেলিভারি বয় 3-4টে বক্স ভর্তি খাবার সাইফের হাতে তুলে দিল। ছোট টেবিলটা খাবারে ভরে গিয়েছে। হানি, চিকেন কাবাব, চিকেন পপকর্ন, বিফ কাটলেট ইত্যাদি সবকিছু সাজিয়ে সাইফ আটঘাট বেঁধে বসেছে। আশফাক আহমেদ আর চোখে খাবারগুলো দেখে শুকনো ঢোক গিললেন। বয়সের এই টার্মটাই এসেই জিহব্বাই শুধু এই খাবারগুলোই রুচিনন্দন লাগে। সোফায় একে অপরের বিপরীতে বসে আছে সাইফ, আশফাক। তাদের মাঝের সোফায় ধপ করে আশরাফ বসে পড়ল। টেবিলে সজ্জিত খাবারগুলো দেখে বুঝে নিল আজ পার্টি হবে। গতকালই ডায়েটে গিয়েছে সে, কোনো ব্যাপার না, আর একদিন পর থেকে শুরু করবে ডায়েট। সে প্রফুল্ল হেসে বলল, বাহ দুলা ভাই, মোক্ষম সময়ে মোক্ষম চাল দেওয়া কেউ তোমার থেকে শিখুক। কিন্তু এত জাঙ্ক ফুডের মাঝে তুমি ডায়েট কোক কেন আনলে? সাইফ মিটিমিটি হেসে বলল, স্বাস্থ্যকে একটু সান্ত্বনা দিলাম ডায়েট কোক খেয়ে।